ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। কে কে ওখানে? শান্তির হাতের বাসন ছনছন করে শব্দে পড়ে গেল। কই, কোথায়, কে, কোনখানে? ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই একটি গ্রামে পরপর দুইটি মানুষের খুন হয়ে যায়। একজন হলো পুরুষ, যার নাম বলাই চক্রবর্তী, এবং অপরজন হলো একজন কম বয়সী যুবতী নারী, সে বিবাহিত, তার নাম শুভ্রা। এই খুনের ঠিক 21 দিন পরই একদিন বলাই চক্রবর্তীর ভাইপোর বউ দামিনীর ওপর এই শুভ্রার আত্মা ভর করে। তখন কুঞ্জ নামক এক ওঝা এসে দামিনী নাকের কাছে হলুদ পোড়া ধরে, তাতে নাকি ভূত পালায়। কিন্তু তখন দামিনীর মুখ দিয়ে শুভ্রার আত্মা বলে তাকে খুন করেছে বলাই চক্রবর্তী। অন্যদিকে দামিনী তখন অজ্ঞান হয়েছে। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে হলুদ পোড়া। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করাই অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু জ্যান্ত মানুষকে মানুষের গলা টিপে মারে, আর কিছু মারে না। শ্মশানে মশানে পথ ভোলা পথিকের ঘাট তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? তবে এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জবনির। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না। তবে কথাটা সে একটু ঘুরিয়ে দিল অন্যরকম ভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। কারণ মরার পর 1 বছর না হওয়া পর্যন্ত কেউ কাউকে মারতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। তবে হ্যাঁ, যাকে ভর করেছিল তার কিন্তু কিচ্ছু মনে নেই। মনে কি থাকে নাকি? এক রাত্রে অনেক কান ঘুরে ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। এই ধীরেন হলো শুভ্রার দাদা। সে এখন ডাক্তারিগিরি করে, তাছাড়া স্কুলেও পড়ায়। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছা জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি যেটি আছে সেটি কচুরি পানায় আচ্ছন্ন। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, কোমল রঙের অপরূপ ফুলও আছে। তাল গাছের গুড়ের ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্যই বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে খাটে উঠতে নামতে যাতে পা পিছলে আছর না খায়, তার জন্যই। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীয়র প্রভাবে উদ্ভট কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার অবসর রইল না। ওই ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেই দিন সন্ধ্যার ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনাখানা তাকে অন্যমনস্ক করে দেয়। না ভাবতে পারলে তার কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলে, আমারও কিন্তু তাই মনে হয়, নইলে
আর তখনই কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলে, চুপ করো, যা খুশি তোমার মনে হোক না কেন, আমায় কিচ্ছু বলবে না, খবরদার বলছি। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিচ্ছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি? এইদিকে পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, নানা রকম উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার পথে বাড়ি থেকে যেন তার কাছ থেকে মাদুলি নিয়ে আসে, তার নিজের জন্য ও বাড়ির সকলের ধারণের জন্য। স্কুলে পা দেওয়ার পর থেকেই ধীরেনের মনে হতে লাগলো সে যেন কেউ বাইরের প্রথম পা দিচ্ছে। স্কুলটাই যেন সে পরিদর্শনের জন্য আজকে এলো। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজকে এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে মেয়ে তো আড়ষ্ট হয়ে বসে আছে ভয়ে, আর বাকিরা তো নিজেদের মধ্যে ফিসফিস করছে। ধীরেনের নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, শোনো ধীরেন, তুমি 1 মাসের ছুটি নাও। 1 মাসের ছুটি? মথুরবাবু এই মাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। দিন কয়েক হলো তার এমনই হচ্ছে। নানা রকম চিন্তা ভাবনা নিয়ে তার মাথাটা কেমন ঝাঁকি দিয়ে উঠছে। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে সে বাড়ি থেকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, কাজে ওনাকে এখন বিরক্ত করা উচিত হবে না। তাছাড়া স্কুল থেকে তো তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। কাজেই এই 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাবে সে। মথুরবাবুর যদি একটু দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে হয়তো তিনি ছুটি বাতিল করে দিতে পারেন, কাল থেকে আবার সে স্কুলে যেতে পারবে। কিন্তু ধীরেনের এতক্ষণে খেয়াল হলো, এতক্ষণে সে বুঝতে পেরেছে যে প্রত্যেক দিন নিয়মিত স্কুলে ঠিক যেভাবে সে পড়ায়, আজকে সে ক্ষমতা তার মধ্যে নেই। মথুরবাবুর সামনেও গিয়ে দাঁড়াতে তার লজ্জা। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে শান্তি তখন ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। দেখতে পেয়েই ধীরেন আর্তনাদ করে উঠল, কে কে ওখানে? শান্তির হাতের বাসন ছনছন করে শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কই, কোথায়, কে, কোনখানে? তখনই বাঁশ ঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আগে মাস্টার বাবু, আমি গো, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি তখন বলল, আমি বলেছি গো। খেন্তি বেশি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙ্গিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি এখন রাঁধা বাড়া
আর ঘরকন্যার কাজ সবকিছু শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরকেও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। আজকাল ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল সে। বড় ঘরের দাওয়ায় পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসেই ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পরই সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়েই দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটা ডগা চোখে পড়ে। শান্তি তখন জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশটা পেতে দাও। না, বাঁশটা আজকে পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তো তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দুই প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো কিছুতেই অশরীরী এই বাঁশ ডেঙ্গাতে পারবে না। আলো জ্বালার আগেই ঘরের ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না ছেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিচে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না, কেননা এসব এঁটো কাটা অশরীরীকে যেন বেশি আকর্ষণ করে। হ্যাঁ গো, তুমি ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো এই সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। কাজেই আজ এই সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করলেও শুভ্রা আর তার দাদার কাছে আসতে পারবে না। কাজেই আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। এই ভেবেই ধীরেন চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদাও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশটা ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙ্গোতে পারছি না, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটাকে ডিঙ্গোতে পারছে না? মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জ এলো। 3-4 কলসি মাথায় জল ঢেলে ধীরেনকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো। কুঞ্জ মালসার আগুনে পাতা শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনে নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করল, কে 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 তুই?
বল কে তুই? ধীরেন তখন বলল, আমি বলাই চক্রবর্তী। আমি শুভ্রাকে খুন করেছি। এখানে শেষ করছি এই গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।